বাইরে এখন শোনা যাচ্ছে এবার কোনো অস্বাভাবিক সরকার হইলে তিনি আর সুযোগ হাতছাড়া করবেন না। তা আমি 11 মাস আগে বলছি, ঠিক 11 মাস পরে গণেশ উল্টাইলে উনি চলে আসলেন। তো আমি কেমনে বললাম? আমি কি দরবেশ নাকি? আমি দেখি প্রায় সময় আপনি ইন্টারিম সরকারকে নিয়ে আপনি খুবই সমালোচনা করেন এবং খুব কঠিন ভাষায় কথা বলেন। আপনার কাছে একটু জানার আগ্রহ যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যে কর ফাঁকির মামলাটা হয়েছিল এবং আদালত কর্তৃক ধার্য মানে দিতে বাধ্য বলা হয়েছিল, মানে এনবিআর যে টাকাটা ধার্য করেছিল এবং আদালতে গিয়েও তিনি সেখানে মাপ পাননি, এবং পরবর্তীতে ইন্টারিম সরকার যখন শপথ নিলেন তারপরে আগে এবং পরে তার অনেকগুলো মামলা রাতারাতি শেষ হয়ে গেল। আপনার কি মনে হয় আসলে ওনার উপরে যে কর আরোপ করা হয়েছিল এবং ওনার বিরুদ্ধে যে কর না দেওয়ার অভিযোগ ছিল, এটা কি যথার্থ সঠিক ছিল নাকি রাজনৈতিক ছিল? একটা হইল ডকুমেন্টারি এভিডেন্স, ওনার কি করের মামলা সে কাগজপত্র তো আমি দেখিনি। আচ্ছা, এটার উপর আমি কলামও লিখেছি। জি। এর আগে উনি সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে হেরে কর দিয়েছেন না, তো সেটা আদালতের মাধ্যমে গেছে। এখন যদি বলে যে সে আদালতও ঠিক ছিল না, বায়াস ছিল, তাহলে তো আপনি কোথায় যাবেন? আমাদের বিচার ব্যবস্থা নিয়ে তো আস্থাহীনতা চরমে আছে। এত চরমে যে 21শে আগস্টের গ্রেনেড হামলা হইল না, কতজনের ফাঁসির আদেশ হইল না, তারপরে আবার আরেক বিচারকরা এসে কী করল, কুল্লে খালাস। লোক যে মরে গেল কতগুলো, 24 জন না 26 জন, কারা মরল, এগুলা কি মরছে? এটা কি আবার মিথ্যা নাকি? তো মরাটা তো মিথ্যা না, গ্রেনেড হামলা তো হইল। তাহলে এত বছর করে ফাঁসির আদেশ হইল, তারপরে এসে সব কুল্লে খালাস হয়ে গেল। তো ওই রকম যদি ইউনিভার্সিটিটাকে ওটাতে ফেলান যে আগে আদালত অন্যায় আদেশ দিছে, পরের আদালত সঠিক বলছে, খালাস, তাহলে তো আর কিছু করতে পারে না। কারণ এই দেশের বিচার ব্যবস্থা নিয়ে অনেকে মাঝে মাঝে বন্ধুবান্ধব বাগানে রাস্তা রাস্তা হাঁটি যে বলে যে আল্লাহ দুই জায়গায় না নিলে আমি বেঁচতে আছি। বাংলাদেশে ইজি লাইফ, অন্য দেশে চাই। এক জায়গায় হইলে যদি পুলিশের কাছে যদি না পড়তে পারে তাহলে বেঁচতে। কারণ আমি পুলিশে যে আজরাইলের চাইতেও বেশি পয়সায়। কারণ আমি একদিন গাড়ি ব্যাক করার সময় আমার গাড়ির সাথে এক পুলিশের নাকি মোটর সাইকেল দেখছে, এর গাড়ি পড়ে গেছে, কিচ্ছু হয়নি। আসে 10 জনে বলি যে আপনার কিচ্ছু হয় নাই, যে লাগেও নাই, ওটা থামা। তারপরেও তারা তো জোর করে আমার থেকে কিছু টাকা নিয়ে গেছে, আমি ডরে দিয়ে দিছি পরে যদি মারে। আরেকটা হলো বিচার, আদালতে যদি না যাইতে পারে তাহলে আপনি বেঁচে থাকবেন। এই দেশে আমাদের কষ্ট হয়, যিনি সংবিধানের রক্ষক প্রধান বিচারপতি তিনি তো চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন। কেন হইলেন? হয় নাই, জানা নাই? প্রধান বিচারপতি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। প্রধান বিচারপতিরই এখন আপনি মামলা জামিন দিতেছেন, তারা অ্যারেস্ট করছেন। আরে প্রধান বিচারপতি অ্যারেস্ট হয় কেন? কারণটা কি? হয়তো দোষী, নাহলে নির্দোষে জোর করে করছেন। তাহলে দেশের অবস্থাটা কি? এখন একটা উঠতেছে না। আরেক প্রধান বিচারপতির আপনি তাড়াই দিলেন অথবা ভেঙে গেল, দুইটার একটা। আবার আসিব ফিরি বলে আসে না। তো এই একটা ছোট্ট যদি দরকার হয়, এরপরে আপনার মব কালচারের মধ্যে ঢুকে যাবেন, ঢুকে যায় বিচারপতি বাইর করে দিবেন। তো তাহলে আপনি বিচার পাবেন কোথায়? আল্লাহর নিচে তো তার সেখানে তো আস্থা নেই। এখন ইউনূস সাহেবের করের বিষয়টা, ইউনূস সাহেব সম্বন্ধে আমি কড়া সমালোচনা করেছি, এখনও করি। তিনি ক্ষমতায় থাকতে আমি প্রথম বলছি, উনি কলমা পড়লেন তো 8 তারিখ, 5ই আগস্ট গণেশ উল্টাইল। তার আগে 11 মাস আগে 5ই সেপ্টেম্বর 2023, আমি নতুন কিছু বলিনি, এগুলো সব আমার বইতে লেখা আছে। সেখানে ইউনূসের উপর 4.5-5টা লেখা আমার আছে। এর মধ্যে একটা লেখাতে 5ই সেপ্টেম্বর 2023 আমি ফিনিশিং দিয়েছিলাম যে বাইরে এখন শোনা যাচ্ছে এবার কোনো অস্বাভাবিক সরকার হইলে তিনি আর সুযোগ হাতছাড়া করবেন না। তা আমি 11 মাস আগে বলছি, ঠিক 11 মাস পরে গণেশ উল্টাইলে উনি চলে আসলেন। তো আমি কেমনে বললাম? আমি কি দরবেশ নাকি? ওনার কার্যক্রম দেখে আমি এটা কমেন্ট করেছি। তিনি 2007-এ খোলা চিঠি দিচ্ছেন, রাজনীতি আসতে চান। সেই জন্য 8ই আগস্ট ওনার শপথের পরে আমি একটা টিভিতে প্রথম বলছিলাম হি ইজ মানি লাভার, আরেকটা টিভিতে যাই আমি বলছিলাম হি ইজ বোথ মানি লাভার অ্যান্ড পাওয়ার লাভার। তো কাজে কর্মে তো আমি এগুলো জেনে শুনে লিখছি। ওনার ট্যাক্সের ব্যাপারটাতে, শ্রম আদালতের মামলার ব্যাপারে উনি যদি আসলে ভালো মানুষ হতেন তাহলে তাকে তো হাসিনা যথেষ্ট কষ্ট দিচ্ছে।
অনেক অশোভন কথাবার্তাও বলেছে। সেই জন্য উনি হাসিনা ইউনুসবাজি করছে, উনি এখন আইসা হাসিনাবাজি করছেন। কেমন হাসিনাবাজি করতে যাইয়া পোলাফান লাগাই দিয়া 5ই আগস্টের পরে বঙ্গবন্ধুর বাড়িও ভাঙ্গাই দিয়েছেন। তো কোন সময় আবার আরেকগুলা এই যে শিখাই দিলেন, আজরাইল নিজের বাপ মারা গেছে ভয়ের কারণ নাই, কিন্তু আজরাইল যে বাড়ি ছিনল, এটা যে পোলাপান্ডে শিখাই দিলেন ইয়াং জেনারেশনকে ভাঙ্গে ফেললে কিছু হয় না, তো আরেক জেনারেশন যদি একবার ভাঙ্গা শুরু করে, হ্যাঁ, যে ইউনিট সেন্টার সৃষ্টি করে তার সব গ্রাম ভাঙ্গে, গ্রামীণ ব্যাংক ভাঙবে, কী করবেন? মবের সাম্রাজ্য শিখাই দিছে, ভালো না। হি ডিড নট ডু দ্য গুড ওয়ার্কস। ওনার উচিত ছিল উনি ওখানে আসার পরে, সরকারে আসার পরে বলতেন যে আমার বিরুদ্ধে যে শ্রম আদালতের মামলা আছে এটা স্থগিত থাকবে, যেহেতু আমি এখন পাওয়ারে। আমার বিরুদ্ধে ট্যাক্সের যে মামলা আছে এটা স্থগিত থাকবে। আমার গ্রামীণ নিয়ে অধ্যাদেশের যেসব ব্যাপার উনি শুধু করে নিলেন, এইগুলো এখন কিছু করবে না। আমি যে কদিন ক্ষমতা থাকবে এগুলা আগের মতো যেভাবে আছে স্থগিত থাকবে, আমি চলে গেলে তখন এটা ফেয়ার বিচার আবার তখন করব। তো উনি এগুলা সব খালাস করে নিতে গেলেন কেন? কারণটা কি? তো এইগুলা হলো, আপনি একটা বড় পদে আসলে বড় মত থাকতে হবে। আমি তো ওপেন বলি, ঠিক আছে, বাংলাদেশের সবচেয়ে বড় নাজুক জায়গা হইল আয়কর। আপনি কাউকে কোথাও যদি ধরতে না পারেন, আয়কর নথিতে ছোটোখাটো ফাঁকর দিয়ে আপনি ধরতে পারেন। ওই এফিডেভিট আছে না, আমার জানা মতো এটা সত্য, ওই যে সোনাবল্লী ব্যাংকের এক বাকি না কে ছিল না নেতা, হ্যাঁ মনে আছে, পরে তো জেলে থাকতে মারা গেল। তো আমাদের তিনুদ্দিনের সরকার যখন আসলো তখন হঠাৎ করে তারা দেশ একবারে ফাই পরিষ্কার করে ফেলার জন্য হুলস্থুল করলো না, করতে যাইয়া তারা এরকম অনেকের ট্যাক্সের মামলা করলো, আমার কাছে লিস্ট দিয়ে দিল, যে এইগুলার বিরুদ্ধে সব মামলা করেন। আমি বললাম না, 2 দিনে যুগি বাতিরে অন্য করলে হবে না, আপনারা চলে যাবেন। এসব অর্ডিন্যান্স পরে যদি রেটিফাই না করে, এই যে বাজার যে এখন সংসদে গুমের আইন রেটিফাই করে না, এটা কই গেল? বলছে আরও রিফাইন করে আসবে। আর আরও রিফাইনটা পরেরটা পরে, আগে হাত আসুক না, আগে মা ছাই দে। ওই বুড়ি সবসময় ভিক্ষার জন্য যায়, কিন্তু মডার্ন মহিলা ভিক্ষা বিশ্বাস করে না, বুড়ি প্রত্যেক শুক্রবারে নক করে। পরে এই মডার্ন মহিলা বিরক্ত হয়ে একদিন বললো যে এই বুড়ির এক মুঠ ছাই দিয়ে দে। বুড়ি পাকা খেলোয়াড়, ভিক্ষা আদায় করবে, বলে যে দে রে মা দে, ছাই দিয়ে তোর হাত আসুক, ভিক্ষা তুই একদিন দিবি তো দিবি, হাত আসাতে হবে তো। এখন যদি আপনার রাজনৈতিক সরকার যেটা দায় আছে বলেন, ব্যবসায়ী কর্মী, কোন জায়গায় থাকবে দায়? শেখ সেলিম যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তার আগে তো সালাউদ্দিন ইউসুফ স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তখন আমি হেলথ মিনিস্ট্রির ডেপুটি সেক্রেটারি। তো সালাউদ্দিন ইউসুফ তো সকালে একজনের বদলির অর্ডার দিতেন, মরে গেলে তো করতে হয়, সবাই বেচতে নেবে, বদলির অর্ডার দিলে তো বিকালে বলতো যে আচ্ছা ঠিক আছে এটা ক্যান্সেল করে দাও। তো তার পিএসটিএস এগুলোর যে কী ব্যাপার, বলে যে পারপাস ইজ সার্ভড। ওই বদলি করে তারে দমকাইয়া যেটুক করার সেটা কাজ হয়ে গেছে, এখন বদলি ক্যান্সেল করে দাও। তো রিক্রুটমেন্টের সময় যেমন ছাত্রলীগের ফান্ডা গুন্ডারা তারা অনেকে ডাক্তারিতে, আমি ওই কমিটিতে ছিলাম, পারে নাই, আমি ফাইল দিলাম, আমার বিরুদ্ধে মন্ত্রীর কাছে নালিশ করলো, একটা টেন্ডার নিয়ে নালিশ করলো সালাউদ্দিন ইউসুফের কাছে। ওই ছাত্রলীগের পোলাপানিরা নিজেরা টেন্ডার করছে, অস্তিত্ব নাই। এবং প্রতিমন্ত্রী ডাক্তার আমানুল্লাহ আমারে আবার তদন্ত দিয়ে, আমি স্যার আমি তো নোট প্লেস করছি, মোহাম্মদ আলী শেখ সেক্রেটারি, কাগজ অনুযায়ী যে জেনুইন পাশে দিয়ে দিলাম, যে না এটা কমপ্লেন হচ্ছে স্টেজ ম্যানেজড। তো স্টেটমেন্ট তদন্ত করে দেখা গেল বোগাস, নিয়ে যাবে। তখন তো এটা লুকানো আমার বিরুদ্ধে, আমাকে বসতে দেয় না, যে ছাত্রলীগের সেলিব্রেট টেন্ডার দেওয়া হয় নাই। তার বিপরীতে আবার ডাক্তার নিয়োগের সময় শেখ সেলিম স্বাস্থ্যমন্ত্রী, তখন ওরা কমপ্লেনগুলো আমাদেরকে উনি বাদ দিয়ে দিচ্ছেন। সেলিম সাহেব ফাইল নিয়ে গেলেন, দেখলেন, পরে দেখে টেকে উনি বললেন যে হ্যাঁ, রাজনৈতিক সরকার, ফিয়ন চাপরাশি দারোয়ান ওই জাতীয়গুলোর মধ্যে কিছু লোকজন তো মন্ত্রীর থাকে দিতে হয়, কিন্তু ডাক্তারের বেলায় এটা দেওয়া যাবে না, মানুষ মারা। তাহলে সালাউদ্দিন ইউসুফের এক নীতি, শেখ সেলিম আওয়ামী লীগের আরেক নীতি। উনি তখন আমার ফাইলে আমার প্রস্তাব অ্যাপ্রুভ করলেন। এখন যদি আপনি রাজনৈতিক সরকারের দায় থাকে বলে ওই যে এক ডাক্তার যে বলছিল না, প্রশ্ন হইলে সবগুলো তাদের হবে, চোখের ডাক্তার, হ্যাঁ, তো সেই যদি এখানেও আপনি পার্টি পুষবেন, পার্টি ফান্ড করেন, আপনার পার্টির লোক থেকে পার্টির লোককে পুষেন। এখন যদি আপনি পরীক্ষার মধ্যে সব পার্টির লোক দিয়ে দেন, ওই যে ইয়ের মতো
কয়েকটা প্রতিষ্ঠান যদি আপনি শক্ত না রাখেন, গুড গভর্নেন্স আসবে না। পাবলিক সার্ভিস কমিশন, সেখানে তদবির চলবে না, কঠিনভাবে শক্তভাবে রিক্রুটমেন্ট দিতে হবে। বিসিএস এর সিলেবাস আবার জিয়াউর রহমান সাহেবের আমলের মতো 1600 নম্বরের রিটেন, 1600 নম্বরের পরীক্ষা, আবার 600-তে পরের 2200 সেটা নিয়ে নিতে হবে। ওই এরকম একটা ইংরেজি রচনা 3 ঘন্টা, একটা বাংলা রচনা 3 ঘন্টা লেখায় বাছাই করতে হবে। কোনো জায়গায় এগুলোতে খাওয়া যায়। আপনি জুডিশিয়াল কমিশনের মধ্যে কঠোরভাবে বিচার আনতে হবে। আপনি এই জাতীয়গুলো করতে পারলে জিয়ার আমলটা এখনও তো বাংলাদেশে স্টিল টপিং দ্য লিস্ট। তার অন্য সাইডটা আমি বাদ দিই, না তার শাসন আমলে এই জায়গাগুলো তো অবশ্যই, তার অন্য সাইডটা বাদ, পাল্টা অবশ্যই খুবই মানুষ স্মরণ করে, মানুষ বলে। মার্শাল যেসবগুলো আছে সেগুলো আলাদা হিসাব, কিন্তু প্রশাসনের শাসক হিসেবে তারটা তো কেউ করতে পারে না। দলীয়করণ, আপনি দলীয়করণ করবেন কি না? ওই যে আমি একজনকে একটু বলেই দিই, আমি যখন বলি 92-তে খতম বেগম খালেদা জিয়া দলীয়করণ শুরু করছেন প্রমোশনের মধ্যে, তো সেটাতে বিএনপি ভক্ত একজন অ্যাডভোকেট তিনি বলেন যে আপনি 73 সালে যে আওয়ামী লীগ দলীয়করণ করছে সেটা দেখেন না। 73 সালে অ্যাডভার্টাইজমেন্টটাই হয়েছে সকল মুক্তিযোদ্ধাদের জন্য, শুধু মুক্তিযোদ্ধাদের জন্য একটা পরীক্ষা হয়েছে, সেটা পিএসসির মাধ্যমে পরীক্ষা না নিয়ে রুহুল কুদ্দুস কমিটির মাধ্যমে তাড়াতাড়ি করে নিয়ে যায়। ওইখানে তো দলীয়করণের প্রশ্ন আসে না, তখন তো দলীয়ই ছিল না, তখন তো সব আওয়ামী লীগ, তখন লুটপাট তো সব আওয়ামী লীগ করছে। করণ ইঙ্গিত ধরতে গেলে বঙ্গবন্ধু দেখে সব আওয়ামী লীগ। কম্বল নিয়ে বঙ্গবন্ধু ক্ষোভ প্রকাশ করলেন না, ওই যে রেড ক্রসের চেয়ারম্যান গাজী, আমার কম্বলটা কোথায়, আমার কম্বল কোথায়? উনি আক্ষেপ করলেন না যে সবাই পায় সোনার খনি, আমি পাই সোলের খনি। আওয়ামী কেউ আছে, দাম্ভিকতাও দেখাইছেন, কোথায় সিরাজ শিকদার, সেটার খেসারত পরে হয়েছে, লাল গোড়া দাবড়াই দেব। সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করে নিজে একদল করে মরলেন, আমাদেরও মারলেন। এখন যদি সরকার, রাজনৈতিক সরকার যদি আবার যে আমার তোমার শুরু করে, আবার দলীয়করণ করে, আবার ওই যেটা বললেন ফুসতে হয়, দায়বদ্ধতা আছে, তো তাহলে আর নূতনত্ব কিছু পাবেন না, তো এ ভাগে ভুগে হবে। কারণ আওয়ামী লীগ তো 2008 ভোটে, 2014 বিনা ভোটে, কেমন 18 রাতের ভোটে, 24-এ আমিরামি। আর এইবারের যেটা নির্বাচন, এটা কার? এটা তো একদলীয় নির্বাচন। আর জামাত আর বাজাদ এরা কি আলাদা দল? এরা তো একসাথে ছিল, এক। তো এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়ে যে একটা খারাপ কাজ করলেন আপনি, ভোটে উইডআউট না করে নিষিদ্ধ করে দিবেন কেন? অতএব এটা খেসারত আসবে পরে।